রাশেক রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সে। কেন প্রতাপশালী আওয়ামী লীগের এভাবে পতন হলো, এই পরিণতি হলো? আপনাকে ধন্যবাদ আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আজকে আমার বলতে একেবারেই কোনো দ্বিধা হচ্ছে না যে আমার মনে হয় জনমানুষের পাশে থাকার, জনমানুষের সাথে ভালোবাসার একটা নিবিড় সম্পর্ক স্থাপন করার যে পথ দেখিয়ে দেওয়া হয়েছিল সেটা থেকে আমরা অনেক দূর চলে গিয়েছিলাম বলেই আজকে 5ই আগস্টের পরে আমাদের এই অবস্থা। এবং আপনাকে একটা জিনিস সবসময় অনুধাবন করতে হবে যে সবসময় কিন্তু প্রাপ্তিতেই যে মুক্তি, প্রাপ্তিতেই যে সুখ, এটা কিন্তু নয়। আপনি $500 বিলিয়ন অর্থনীতি বানালেন, $600 বিলিয়ন অর্থনীতি বানালেন বলেই মানুষ আপনার প্রতি খুব অনুরক্ত হয়ে গেল, খুব খুশি হয়ে গেল, এবং সেখানে ক্ষোভের কোনো সঞ্চার হবে না, সেখানে উত্তেজনা তৈরি হবে না, সেখানে সংক্ষুব্ধ হওয়ার কোনো জায়গা থাকবে না। এই ধরনের চিন্তা করা বোধহয় খুব বালক সুলভ সুলভ একটা চিন্তা ভাবনা। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে আমি আজকে সকালবেলা একটা লাইভ টক শো করেছি। আমার কাছে মনে হয়েছে যে অকপট স্বীকারোক্তিটা এমনই হওয়া উচিত যে আমরা আমাদের দলের তৃণমূল থেকে সকল পর্যায়ের মানুষের যদি আন্তরিক অংশগ্রহণ থাকতো 5ই আগস্ট বা জুলাই মাসের যে আন্দোলন সংগ্রাম সেটাকে মোকাবেলা করার অথবা আলিঙ্গন করার বা এটা সমাধান করার, তাহলে আজকে এই অবস্থা হতো না। আচ্ছা, আপনার এখন কাছে আপনি তাহলে যদি দুটো প্রশ্ন প্রশ্ন করি। করেন যে এক হচ্ছে, আন্তরিক অংশগ্রহণ থাকলে এই অবস্থা হতো না, এটাতে আমি একটু পরে আসি। তাহলে 5ই আগস্টে জি, সেই পরিস্থিতি মোকাবেলা করা যেত যদি আন্তরিক অংশগ্রহণ করে থাকতাম, যদি ভুল না বুঝি। কেন হলো না এই প্রশ্নটাতে পরে আসে। যেটি আগে একটু জানি, আপনি বলছেন যে জনমানুষ থেকে দূরে সরে গেছে। আহ, সেটা কখন থেকে সরে গেল আওয়ামী লীগ? আপনি জনমানুষ থেকে দূরে সরে তার একদিনে যান না, এই পর্যায়ক্রমে এটা হয়েছে। আমি জানি না, এটার জন্য হয়তো বা অনেক মানুষ আমাকে ঘৃণা করবেন, গালিগালাজ দিবেন, কিন্তু যেটা সত্য সেটা তো বলতেই হবে। আমি কতগুলো জাজ্জল্যমান উদাহরণ দিতে পারি। আমরা যখন দলীয়ভাবে সিদ্ধান্ত নিলাম যে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আমরা রাজনৈতিক মার্কা দিয়ে নির্বাচন করাবো, সেদিন থেকে আপনি মনে করবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দুর্দান্ত প্রতাপশালী জনমানুষের দলের মাঝে একটা দগদগে ঘা, একটা বিভক্তি তৈরি হয়ে গেল। এবং এটা আমি বলছি এই কারণে যে দেখেন, আওয়ামী লীগ এমন একটা দল, আমি অন্য দলের কথা বলতে পারি না কারণ আমি অন্য দল কোনোদিন করি নাই, আমি জন্মের পর থেকে আওয়ামী লীগ করছি। আওয়ামী লীগ এমন একটা দল যেখানে এমনও মানুষ আছেন যিনি বঙ্গবন্ধুর সময় থেকে রাজনীতি করছেন, তিনি বহু মন্ত্রী বহু এমপির থেকে ভালো রাজনীতি করছেন, এবং বহু এমপি বহু মন্ত্রী থেকে তার ত্যাগ বেশি। আপনি এলাকায় গেলে তার পরিবারের প্রভাব প্রতিপত্তি দেখবেন অনেক মন্ত্রী এমপি থেকে কম না। কিন্তু তারা জনমানুষের সেবার জন্য যুগ যুগ ধরে স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচন করেন, পৌরসভা চেয়ারম্যান নির্বাচন করেন, তারা উপজেলা চেয়ারম্যান হওয়ার চেষ্টা করেন। এটাই তাদের ধারা। সেই জায়গায় আপনি যখন নৌকা মার্কা দিয়ে স্থানীয় সরকার নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত নিলেন, তখন তো কেউ একজন পাবে আরেকজন পাবে না, একটা পরিস্থিতি তৈরি হলো। এবং বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনগুলো কিন্তু মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, পরিবারে পরিবারে, ওয়ার্ড থেকে ওয়ার্ডে আঞ্চলিকতার ভিত্তির উপরে হয়ে থাকে। আপনি মানুষের একান্ত নিজস্ব একটা জিনিস এমন ভাবে রাজনৈতিক একটা ধারণা ঢোকানোর চেষ্টা করলেন, এটা ভুল না সঠিক সেটা নিয়ে বিতর্ক করা যাবে, কিন্তু আপনি কোনো রাজনৈতিক প্রস্তুতি ছাড়া, মানুষকে উজ্জীবিত না করে, মানুষকে মোটিভেট না করে, মানুষকে ওই জায়গার ওরিয়েন্টেশনে না এনে আপনি হঠাৎ করে যে সিদ্ধান্ত দিয়ে দিলেন, তাতে যেটা হয়েছে, অন্য দলগুলোর জানা ক্ষতি হয়েছে, তার থেকে আওয়ামী লীগ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা এলাকায় এই এক ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দল ধীরা বিভক্ত ধ্বংস, মানে একটা দুর্বল অবস্থায় চলে গেল। এবং তার থেকেও বড় কথা, আপনি 300 জন এমপির আমল নামা বাছাই করে 300 জনকে নমিনেশন দিবেন সংসদ সদস্য নির্বাচন করার জন্য, এটা যত সহজ, বাংলাদেশের মতো একটি দুর্নীতিতে জর্জরিত দেশে সেখানে আপনি 5,000-এর মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় 20,000 প্রার্থীকে যাচাই বাছাই করে কে আসলে নৌকা পাবেন এই সিদ্ধান্ত নিতে যাবেন, আর সেখানে দুর্নীতি হবে না, এটা তো আশা করা যায় না। আমি আজকে আপনাকে ব্যক্তিহীন কণ্ঠে বলতে চাই,
এই স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন প্রক্রিয়ায় যে এই নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন তাদের কাউকে দিয়ে আপনি আগামী দিনে আওয়ামী লীগের জন্য কোনো রাজনৈতিক আন্দোলন সংগঠিত করতে পারবেন মানে না। তারা আমরা কিন্তু পরবর্তীতে শুনেছি রাশেক রহমান যে এই সিদ্ধান্তটি ভুল ছিল, মানে আওয়ামী লীগের পক্ষ থেকেও বলা হয়েছে অবশ্যই সিদ্ধান্ত বলছিল, স্থানীয় সরকার অবশ্যই নির্বাচনের সিদ্ধান্ত প্রতীক বলছিল। বরাদ্দ দেওয়াটা। কিন্তু আপনি যে বলছেন যে মনোনয়ন বাণিজ্যর যে জায়গাটি বা মোটা অঙ্কের টাকা নেওয়ার জায়গায় যারা নমিনেশন দেওয়ার জায়গায় ছিল, আপনি কি বলবেন তারা কারা? না, আমি আপনাকে যা বলেছি, আমি আওয়ামী লীগের ক্ষতি করতে বসি নাই, আমি সত্য বলতে বসেছি। আমি বলেছি স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন বোর্ডে যারা ছিলেন তাদের কাউকে দিয়ে আপনি আর আগামী দিনে কোনো জাতীয় আন্দোলন সংগঠিত করতে পারবেন না। তো তার মানে যেটা হলো, আমি যেটা বলতে চাচ্ছি যে 5ই আগস্টের আন্দোলনের ন্যায্যতা বা ন্যায্যতায় যাওয়ার আগেও যেটা বলতে চাই, আবারও বলতে চাচ্ছি যে আমরাই আমাদের পায়ে কুড়াল মেরেছি এবং যেগুলো আমাদের দায়ের জায়গা না সেগুলোর থেকে আমাদেরকে আলাদা করতে হবে। অর্থাৎ আপনি শারমিন 10 ব্যাংকের মালিক হয়েছেন, সেটার দায় ভাই তো আওয়ামী লীগ নেবে না। আওয়ামী লীগ তো ওই ব্যাংকের মালিক হয় নাই। আওয়ামী লীগকে আলাদা হতে হবে। আওয়ামী লীগকে বলতে হবে যে উই হ্যাভ নাথিং টু ডু উইথ দিস, ওকে, আসেন এটা বিচার করি, এটা তদন্ত করি, এটা বলতে পারতে হবে। তো অসুবিধা কোথায়? হ্যাঁ, এখানে একটু প্রশ্ন করি রাশেক রহমান, আমার আসলে মানে প্রশ্ন জমে যাচ্ছে অনেক, কথার সূত্রে অনেকগুলো প্রশ্ন, যেহেতু এখানে হ্যাঁ হ্যাঁ, থামলাম, এখানেই জিজ্ঞাসা করি যে মানে আওয়ামী লীগের কোনো দোষ নাই, তাদেরকে ডিফেন্ড করার কিছু নেই, তাদেরকে ধরতে হবে, বিচার করতে হবে। কিন্তু আমি গত অনুষ্ঠানে, আমার একটি অনুষ্ঠানেই ছিলেন মোহাম্মদ এ আরাফাত, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, তিনি বলছিলেন এই পাচার নিয়ে তার সাথে অনেক কথা হচ্ছিল, তিনি বলছিলেন, আমি এসালাম প্রসঙ্গে জিজ্ঞাসা করছিলাম, বলছিলেন ফুলিয়ে ফাঁপিয়ে আসলে এই বিষয়গুলোকে বলা হয় এবং আমরা সবাই টাকা পাচার করেছি, যারা আমরা দেশের বাইরে এসেছি, 2 টাকা 5 টাকা করে পাচার করে করে একটা অনেক বড় অঙ্কের, সেভাবেই 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা, মানে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। মানে আপনি যেটা বলছিলেন যে তাদেরকে আলাদা করতে হবে, প্রশ্রয় না পেলে, সরকারে আছেন আপনারা, প্রশ্রয় না পেলে কিভাবে এভাবে লক্ষ কোটি টাকা পাচার হয়? নাকি আপনারা এটা মানতেই রাজি না যে পাচার হয়েছে এত টাকা, যেটি মোহাম্মদ আরাফাত বলছিলেন? দুই পক্ষের কথা আমি বলতে হবে একা না, অন্যের কথা আমি বলতে শুধুমাত্র পারবো। আপনাদের জানার বাস্তবতা, আপনারা কতটুকু জানেন, কতটুকু দেখেছেন, সেই বাস্তবতা যদি জানতে পারি। আপনি তো দেখতে পাচ্ছেন আমি কতটুকু জানি, হ্যাঁ হ্যাঁ, সেই বলছি বাস্তবতার খুব কথাই, বেশি জানি তা সেই না। বাস্তবতার কথাই জানতে চাই। এবং আপনি যেটি বলছেন যে অ্যানালাইসিসটা হওয়া দরকার, আপনি কি বোধ করেন যে আপনার দলে এই মানে এই ভুল, এই ব্যর্থতা, আরে এই ভাই, অন্যায়গুলো আমার নিয়ে আলোচনা দলে হচ্ছে? আপনি কি বলতেছেন ভাই? আপনি কি এগুলো কিছু দেখেন নাই? আমার দলে সম্মেলন হইতো, দলের সম্মেলন হইতো পুলিশ দ্বারা করে। আমার দলের বর্ধিত সভা হয়তো পুলিশ দ্বারা করে। কিছু জানেন না? কিছুই কি আপনার সাংবাদিকরা আপনাকে বলে নাই? হুম হুম, এটা তো হয়েছে, তো এটা তো হয়ে এসেছে। তাহলে এটা যদি হয়েছে তা আপনি ওই প্রশ্নগুলো জিজ্ঞাসা করেন না কেন? আমি তো আর দলের কোনো এক্সিকিউটিভ কোনো পদ ধারণ করি না, আমি একজন সদস্য। শিওর, আমি নৌকা মার্কা পাইছি, আমি নিজেকে গর্বিত বোধ করি, সৌভাগ্যবান বোধ করি। জননেত্রী শেখ হাসিনা আমাকে অন্যান্য নমিনেশন বোর্ড নিয়ে নৌকা দিচ্ছেন, ভেরি গুড। 4ঠা অগস্ট আমার 2টো বাড়ি আগুন ধরিয়ে দিয়েছে জামাত শিবির এবং আমার বিরোধী যারা তারা। কিন্তু 7ই জানুয়ারি নির্বাচনে যাকে বিভিন্ন কলা কৌশল করে পিছন থেকে বাতাস দিয়ে জিতানো হইল, আওয়ামী লীগের ভিতর থেকে প্রতিষ্ঠা কিছু নেতারা যাকে জিতালেন, তার বাড়িতে কিন্তু একটা ইটের পড়ে নেই, আগুন ধরায় নেই। কারণটা কি? কারণ হচ্ছে আপনি যখন নিজেরা নিজেরা খেলতেছেন, জামাতের খুবই যা দেখলাম যে খুব কৌশলী একটা দল। আওয়ামী লীগের ভিতরে যখন কোনো সংঘাত তৈরি হচ্ছে তারা একটা অংশকে বেছে নিচ্ছে এবং এটা এখন জামাতি অংশ হয়ে গেছে। তা আপনি এগুলো ঠিক না করে কিভাবে সামনে আগাবেন? এটাও তো কোনোদিন আপনার এখানে এসে কেউ বলে নেই। তার মানে কি রাশিক রহমান, আপনি যা বললেন, আমি যদি আরেকটু স্পষ্ট হয়ে আরেকবার বলি, দেখেন আমি মানে বুঝলাম কিনা, যে মানে এই আন্দোলনে যারা আন্দোলনের মধ্যে ছিল তারা আওয়ামী লীগেরও একটা অংশ এর মধ্যে ছিল? আমি সেটা বলিনি, আমি বলেছি যে আমরা নিজেরা নিজেরা যুদ্ধ করার যে খেলা খেলেছি সেই খেলায় জামাত এবং বিএনপি খুব বুদ্ধিমানের কিছু কাজ করেছে। তারা একেবারেই প্রত্যেকটা এলাকায় একটা করে পক্ষকে সমর্থন দিয়েছে নিজেরা বেঁচে থাকার জন্য, এবং সেই পক্ষকে দিয়ে আরেক পক্ষের সাথে যুদ্ধে বা সংঘাতে লিপ্ত করে রেখেছে, যেখানে দল সাংগঠনিকভাবে দুর্বল হয়েছে এবং আমরা কোনো ব্যবস্থা নেই। আমরা কারোর সাথে কোনো সংগতি করাই নেই, মিল মহব্বত ইচ্ছা করে আমরা বাতাস দিচ্ছি আমাদের নিজেদের অর্থনৈতিক কারণে, টাকা পয়সা আয় ইনকামের জন্য, স্বার্থ সিদ্ধির জন্য, এবং সেটার ফলাফল হচ্ছে আজকে। এটাই বাস্তবতা। এবং আপনি মনে রাখবেন যে 7ই জানুয়ারি নির্বাচনের আগে ডিসি অফিসে গিয়ে আমি পরিষ্কার ভাবে সময় টিভি সহ
একাত্তর টিভি সহ আপনার টিভি চ্যানেলও ছিল, প্রত্যেক জায়গায় একেবারে লাইভে বলেছি যে উই আমরা জামাত বিএনপির ফাঁদে পা দিলাম এবং এর ফলাফল খুবই খারাপ হবে। কারণ আপনি বাঙালির যে কোনো উপন্যাস, মানে পরিবার নির্ভর উপন্যাস, সমাজ নির্ভর যে কোনো উপন্যাস যদি পড়েন, আপনি দেখবেন যে সেখানে একে অপরের পিছনে অদৃশ্য জায়গা থেকে কিছু লোকের সংঘাতকে আরো ত্বরান্বিত করার যে জায়গাটা, এটা বিদ্যমান, এটা বাস্তব, এবং এটা এটা আমাদের একটা অন্তর্গত অভ্যাস। সেই জায়গা থেকে আমরা যখন নিজেরা নিজেরা বিভক্ত হলাম, সেখানে এর কোনো ব্যত্যয় ঘটে না, একই জিনিস হয়েছে। এবং আওয়ামী লীগের, তথাকথিত আওয়ামী লীগের নাম করে অনেক লোকই জামাত বিএনপির পারপাস সার্ভ করছে এবং এখনো করছে। আমি আপনাকে আমার এলাকার উদাহরণ দিলাম। যারা সত্যিকার আওয়ামী লীগ তারা তো আক্রান্ত, তারা নির্যাতিত। যারা না, তারা বহাল তবিতে ভালোই আছে। কিন্তু তার জন্য আমার কোনো চিন্তা, ক্ষোভ এসব নাই। আমি শুধু আশা করি যে আমরা যে নিজেদেরকে নিজেরা দুর্বল করেছি, এই জায়গাটা আমরা বুঝবো এবং দেশ ও জাতি মানুষের জন্যই আমরা সংশোধিত হয়ে নতুন ভাবে আবির্ভূত হব। জি, ঠিক এখানেই আমি আসলে প্রশ্নটা করছিলাম যে এই আলোচনাটা আপনি কি জানেন যে আপনার দলের মধ্যে এখন এই সময় 5ই আগস্টের পরে এই আলোচনাটা হচ্ছে যে আমরা আসলে সংশোধিত হব, আমাদের দায়গুলো স্বীকার করব, ভুলগুলো স্বীকার করব, এই আলোচনাটা কি হচ্ছে? হ্যাঁ, আলোচনাটা হচ্ছে, তবে অনেক মুরব্বীজনরা বলেন যে দেখো, তোমরা এগুলা প্রকাশ্যে আলাপ করো না, এটা দলীয় ফোরামে আলাপ করো, কারণ বাইরে আলাপ করলে অন্য দলের লোকরা সুযোগ পেয়ে যায়। এই কথাটা সত্য নয়। আওয়ামী লীগ তো গোপন কোনো সংগঠন নয়, আওয়ামী লীগ তো কোনো গোপন দল না। আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডে যদি কোনো অনিয়ম বা কোনো ভুল ত্রুটি থেকে থাকে, সেটা আপনি আসলে পর্দা করে, ওড়না দিয়ে মুখ ঢেকে কি আপনি পারবেন আলাপ করতে? তার মানে তো আপনি আসলে সমাধান করতে চান না। আপনি রাশেদ রহমান, আর একটা প্রশ্ন করি, মানে অনানুষ্ঠানিকভাবে আলোচনার সময় এই বিষয়গুলো আসে কোনো তথ্য প্রমাণ দিয়ে, যারা বলছেন তারাও বলছেন না, আমিও জানি না, বা যদি আপনিও জানেন ধারণাটাও বলতে পারেন। অনেকেই বলেন এই যে পরাজয় বা আপনাদের যে পতন, সেই সংকটের একটা অন্যতম কারণ হচ্ছেন সালমান এফ রহমান এবং আরও একজন অনেকের মধ্যে হয়তো অন্যতমদের নাম হচ্ছে ওবায়দুল কাদের। বলবেন এই বিষয়ে কিছু? হ্যাঁ, আমার হাসিটা দেখলেন তো? হাসিতেই কি ইন্টারপ্রেট করে নিতে হবে? আপনি বলবেন কিছু? বললাম তো, পুরো দেশের সংগঠন বিভক্ত অবস্থায় ছিল। ওবায়দুল কাদের চাচা, উনি তো আমার মুরব্বীজন। হ্যাঁ, তো শিওর আমি ওনাকে সামনাসামনিও বলতে পারবো, পুরো দেশের সংগঠনই বিভক্ত ছিল, কোনো জায়গায় একীভূত সংগঠন ছিল না। এখন উনি যেহেতু দলের সাধারণ সম্পাদক, হ্যাঁ, ওনারই তো এই ব্যবস্থা নিতে হবে। সিম্পল এজ দ্যাট। ওনাকে আমি সামনাসামনি বলতে পারবো, উনি কোথায় আমি জানি না। যতটুকু জানা যায় উনি ভারতে আছেন। আর আরেকজন যিনি কারাগারে আছেন সালমান এফ রহমান, তার ভূমিকা নিয়ে অনেক বিতর্ক এই সময়ে আমি আপনাদের অনানুষ্ঠানিক ফোরাম থেকে জানতে পারছি। এখন আমাকে তো আমার দলের নেতা কর্মীরা, আমি যা দেখি ফোরামে আলাপ হয় যে উনি রাজনৈতিক নেতা হয়ে গেছেন। উনি তো ব্যবসায়ী নেতা ছিলেন। আমি ছোটবেলা থেকে দেখেছি এপিসের সভাপতি ছিলেন, ব্যবসা বাণিজ্য নিয়েছিলেন। এখন উনি আওয়ামী লীগের নেতা হয়ে গেছেন। কি বলবো ভাই, এটা নিয়ে কি বলার আছে? হ্যাঁ, এখন মানে একেবারেই দলের যারা নির্বাহী পদধারী, তাদের দায়িত্বটা যদি তারা হয়তো পালন করতো, তাইলে তার এই প্রশ্ন আপনি আমার করতে পারতেন না। আমার জন্য তো এটা বিড়ম্বনার প্রশ্ন। কি বলবো বলেন? একদিকে তারা আমার পিতৃতুল্য বয়সের, আমাকে স্নেহ হয়তো বা করে, সবই ঠিক আছে, কিন্তু এখন ডাক্তার যদি হঠাৎ করে এসে বলে আমি স্টেজে দাঁড়ায় শাড়ি পরে নাচবো, আর আপনিও তালি দিয়ে বললেন নাচেন না একটু, তো নাচ দেখতে পারবেন কিন্তু খুব ভালো মানের নাচ তো আর হবে না। এখন যিনি বিজ্ঞানী, হ্যাঁ, উদ্ভিদবিদ, একটা কথা কথা বলছে, তিনি যদি এসে বলেন যে আমি গাড়ি কিভাবে তৈরি হয় এটার উপরে একটা লেকচার, নিশ্চয়ই উনি লেকচারটা দিতেই পারবেন বইটই পড়ে, কিন্তু খুব উন্নত মানের
টার্সিয়ারি লেভেলের লেকচার তো হবে না, আমরা সেই কাজগুলো তো করে ফেলছি, এবং মেধার তো কোনো বিকল্প নাই। আপনি মনে করেন 5ই আগস্টের পরে এই পর্যন্ত অবস্থায় মেধা কোথায়? আমাদের মেধাবী সন্তানেরা কোথায়? মেধার ছটা কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। এবং সবচেয়ে বড় কথা, আজকে সকালেও বলেছি, আবারও বলছি, সারা জীবন বলবো, আপনাকে বলি, সেটা হচ্ছে হাতে যে আমরা ঘড়ি পরি, এখন তো স্মার্ট ওয়াচ হয়ে গেছে। ব্যাটারি চালিত ঘড়ির প্রযুক্তির নাম ছিল কোয়ার্টজ। জ্বালানি দ্বারা চালিত গাড়ির যে ইঞ্জিন, সেটার যে প্রযুক্তি, তার নাম হচ্ছে কম্বাসশন। আমরা নাসা বা ইলন মাস্কের যে রকেটকে দেখি মহাকাশ ভেদ করে চলে যেতে, তার যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে পরিচালিত করার জন্য, তাকে বলা হয় প্রপালশন। এই তিন যদি সত্য হয়ে থাকে, তাহলে রাজনীতিকে পরিচালিত করার সবচেয়ে বড় প্রযুক্তির নাম হচ্ছে লাভ, ভালোবাসা। এই ভালোবাসার অনুপস্থিতি অবশ্যই আমাদের রাজনীতিতে ছিল, অবশ্যই ছিল। আমরা অনেক কাজ করেছি, কোনো সন্দেহ নাই, কিন্তু ভালোবাসা মাখানো আলিঙ্গন বা ঘাড়ে হাত দিয়ে মাথায় হাত দিয়ে একটা মানুষকে সংঘবদ্ধ করা, কাছে টেনে নিয়ে আসা, ছোটখাটো ফুলচুটিকে ছাপিয়ে দিয়ে আপনার পাশে মানুষকে দাঁড়া করানোর যে জায়গায় কোনো বিকল্প হয় না। আপনি 303 মেশিন গান, সাব মেশিন গান, রকেট লঞ্চার, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান দিয়ে কোনোদিন দেশ স্বাধীন করতে পারতেন না। ভালোবাসা দিয়ে দেশ স্বাধীন হয়েছে, এটাই বাস্তবতা। হাতে আপনার অস্ত্র থাকতে পারে, হাতে আপনার গ্রেনেড থাকতে পারে, কিন্তু আপনি দেশ, জাতি, মাতৃকা, আপনার মা বোনের সম্ভ্রম রক্ষা করার জন্য যুদ্ধ করছেন, জান দিচ্ছেন, প্রাণ দিচ্ছেন, কারণ আপনি দেশকে ভালোবাসছেন, আপনি বঙ্গবন্ধুকে ভালোবাসছেন, আপনি একটা স্বাধীন দেশের দেখানো স্বপ্নে বিশ্বাস করছেন। ভালোবাসার কোনো বিকল্প নাই। রাশিদ রহমান, ভালোবাসার আমরা অভাব হঠাৎ ছিল আপনি করে বলছেন, এবং অন্যদিকে একটা দুর্নীতির প্রাচুর্যও ছিল। আমরা সেখান থেকে হঠাৎ আমি করে আমরা হঠাৎ করে আবেগ বিবর্জিত, আবেগ স্বপ্ন বিবর্জিত রাজনৈতিক চর্চায় চলে গিয়েছিল। এবং এটা বলতে গেলে আমার চোখে পানি আসে, আমি নিজেকে ধরে রাখবো। আপনি মনে করেন এই আন্দোলনটা একটা চক্রান্ত ছিল? অবশ্যই চক্রান্ত ছিল। একটা লোভনীয় জায়গা যেখানে ক্ষমতায় গেলে অর্থ বানানো যায়, ক্ষমতার দাপট দেখানো যায়, সেখানে যাওয়ার জন্য অবশ্যই মানুষ চক্রান্ত করবে। চক্রান্ত ছিল, এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক নাই। কিন্তু আজকে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি যে একটা মোটা স্পেকট্রামে ছবি তোলেন, বেশিরভাগ ছেলে মেয়ে যারা ওই আন্দোলনে গিয়েছিল বা দূর থেকে সমর্থন দিয়েছিল, জেনে বুঝে না জেনে, এখন তো অনেকে পস্তাচ্ছে যে ভাই কি করলাম। তাদের বয়সের স্পেকট্রাম যদি হিসাবে নেন, তাহলে তাদের বয়স তো 15 বছর আগে ছিল 10 থেকে 15। তারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ দেখে নাই, বঙ্গবন্ধুকে তো দেখেনি নাই। তারা তো মেজর জেনারেল জিয়াউর রহমানকে দেখে নাই, খালেদা জিয়ারে দেখে নাই, তারেক জিয়ারে দেখে নাই, তারা মতিউর রহমান নিজামীকে দেখে নাই, গোলাম আজমকে দেখে নাই। তারা শুধু দেখছে আমাদেরকে 15 বছর। আপনি চিন্তা করতে পারেন, বঙ্গবন্ধুর একটা মূর্তিতে একটা ছেলে পেশাব করে দিচ্ছে, হাজার হাজার শত শত ভিডিও ক্লিপ। আপনি চিন্তা করতে পারেন, এটা কি আমার সফলতা? আওয়ামী লীগ ক্ষমতায় না থাকতে পারে, আওয়ামী লীগের পতন হতে পারে, অনেক কিছু হতে পারে। আওয়ামী লীগ তো দল, মানে আমি ভুল বলছি, দলের না, মানে একটা সরকারের পতন হতে পারে। কিন্তু জাতির জনককে আপনি অপমান করছেন, তার মানে আমি কি শিখাইলাম 15 বছর ধরে? আপনি, আপনাকে যদি পৃথিবীর কোন লোক আমেরিকায় বসে বলে যে শারমিন, আপনি তো একজন প্রথিতযশা সাংবাদিক, জার্নালিস্ট, আপনি হোস্ট করেন বিভিন্ন প্রোগ্রাম, আপনি আমার সাথে কফি খেতে খেতে আপনার দেশের স্বাধীনতার গল্পটা একটু আপনি বলেন, কোন উপায় আছে বঙ্গবন্ধুর নাম না বলে গল্প বলার? তাহলে তখন যদি আপনি নিজেকে একবার চোখ বন্ধ করে প্রশ্ন করেন যে আমারে যে এই স্বাধীনতা দিয়ে গেল, ভালো মন্দ দুটো হওয়ারই, আমারে যে স্বাধীনতা দিয়ে গেল প্রাচুর্যময় সম্পদশালী হওয়ার, আমি তারে দিনে দুপুরে অপমান করতেছি। আমি তাহলে কি শিখাইলাম? হোয়াট ওয়াজ মাই অ্যাসাইনমেন্ট? হোয়াট ডিড আই ডু? হাউ এম আই সাকসেসফুল? আমি খুব মনের আবেগের কষ্টের জায়গা থেকে বলছি, বুঝছেন? অনেক কিছু মনে হয় যে খুব দামি দামি শার্ট প্যান্ট পরে আছি, মানুষের মনের কথা আমরা শুনি, জানি।
কি শিখাইলাম আর এখন কি যেখানে পরিমাণ থাকি, যে বিরক্ত অবস্থায় বা থাকি, কি পরিমাণ ক্ষুব্ধ হবার পরে নিশ্চয়ই এরকম একটা অবস্থানে মানুষ যায় নানান না রকম। না না, বিরক্ত ক্ষুব্ধ না, আমরা তো শিখাতে পারি নাই ভাই। আপনি ওই যে বললাম যে আপনি ভালোবাসার রাজনীতি ছাড়া তো আপনি কোনো কিছু ঠিক মতো শোনেন, মানে ড্রিল মেশিন ব্যবহার করে কেন? আপনি ভালো মতো একটা জায়গায় তো প্রস্তুত করে একটা জিনিসকে ওখানে লাগাবেন, তাই না? আপনাকে তো একটা কাজকে খুব মন দিয়ে করতে হবে। আপনার একটা শিক্ষামন্ত্রী ছিল, এটা বলতে তো অসুবিধা নেই, উনি ওনার খুব মানে আমার নানা তো সিলেটের মন্ত্রী ছিলেন, আমার বাবাও আমেরিকার মন্ত্রী ছিলেন, 5 বার এমপি ছিলেন। তো নুরুল ইসলাম নাহিদ সাহেব খুব খাতির করতেন আমার আব্বারে, দেখলাম সিলেটের জামাই খুব খুব আদর করতেন, ভালো এমনি ভদ্র মানুষ। আপনি তারা দায়িত্ব দিয়েছেন বাংলাদেশের, সে বাংলাদেশের শিক্ষামন্ত্রী, তারা একটু জিজ্ঞেস করেন তো বাংলাদেশের মানে শিক্ষায় বিপ্লব ঘটনার কি করছে সে। আপনার আমি বললাম না যে গ্রেনেড দিয়ে তো যুদ্ধ করে জিততে পারবেন না। প্রচন্ড বরং প্রশ্ন যদি করছে মানুষের সবসময় ভালোবাসা রেলগেটে। না থাকে, কমিটমেন্ট না থাকে, যদি মানুষকে এম্পাওয়ার না করা যায়, আপনি তারা যতই অস্ত্র দেন আপনি কিন্তু জিতবেন না। ঠিক আছে? তো আপনি তো প্রতিনিয়ত দারিদ্র্যের সাথে যুদ্ধ করছেন, আপনি আহ প্রতিনিয়ত যেটাকে বলে কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ করছেন, আপনি প্রতিনিয়ত বিভিন্ন সনাতন চিন্তা ভাবনা যেগুলো আসলে মানুষের জন্য ভালো নয় সেটার বিরুদ্ধে যুদ্ধ করছেন। শুধু তাই না, 1971 সালে যাদেরকে আপনি হারিয়ে পরাজিত করে জয়ী দেশ, জয়ী বাংলাদেশ হিসেবে আবির্ভূত হয়েছেন, সেই লুকিয়ে থাকা শত্রুগুলোর বিরুদ্ধেও যুদ্ধ করছেন। সেই যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ারটা ছিল শিক্ষা। আপনি যদি 10 বছর বয়সে একটা বাচ্চাকে সত্যি ভালোবাসার জায়গা তৈরি করে দিতে পারেন, যে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে, জাতীয় চার নেতা ছিলেন, আরো অনেক সাহসী মানুষেরা ছিলেন, লক্ষ মানুষের আত্মত্যাগ, লক্ষ মা বোনের সম্ভ্রম, যে সত্যিকারের অর্থে শেখাতে পারেন, তাহলে এই ঘটনা তো ঘটতে পারে না। আর তার থেকেও মারাত্মক কথা আপনাকে একটা বলতে চাই, যে এত বড় চক্রান্ত হয়েছে, আমি বলছি চক্রান্ত নিয়ে কোনো ডিবেট নেই, নিশ্চয়ই চক্রান্ত ছিল, আছে, থাকবে। কিন্তু তাইলে আমার গোয়েন্দা সংস্থা, ওনার কাজ কি ছিল? উনি কি কোথায় বৈশাখী মেলা হচ্ছে, বাতাসা খাচ্ছে, নাড়ু খাচ্ছে এই খবর দিবে, নাকি চক্রান্ত হচ্ছে এই খবর দিবে? তো উনি খবর দিলেন না কেন? তাহলে আমার গোয়েন্দা সংস্থার দায়িত্বে কারা ছিলেন, এই প্রশ্ন করতে হবে। 1। 2 নাম্বার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একেবারেই আগরতলা ষড়যন্ত্র মামলার সময় থেকে প্রমাণ করে দিয়েছেন বাঙালির কাছে যে একটা রাজনৈতিক দল সত্যিকার অর্থে যদি সক্ষম অবস্থায় থাকে, তাহলে কোনো অংশে সে কোনো গোয়েন্দা সংস্থার থেকে কম না। সে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘটে যাওয়া যে কোনো ঘটনা সম্বন্ধে জানবে এবং ব্যবস্থা নিতে পারবে। আপনি বিভিন্ন ওই সময়কার যে প্রাসঙ্গিক বইগুলো পড়লে দেখবেন যে বঙ্গবন্ধু প্রতিনিয়ত 1971 সালে কখন কতজন সৈন্য আসতেছে, কোন অফিসার আসতেছেন, সব খবর পাচ্ছিলেন। সেটা তার পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা দিচ্ছিল না, বা পাকিস্তান পুলিশ বাহিনীর গোয়েন্দা সংস্থা, সেটা বাংলাদেশের পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ অবস্থায়, ঐক্যবদ্ধ অবস্থায়, নিবেদিত অবস্থায় ছিলেন। তারা ছোট ছোট তো খবর সেই নিয়ে নিয়ে ওনাকে সংঘবদ্ধ দিচ্ছিলেন। ঐক্যবদ্ধ নিবেদিত হ্যাঁ, অবস্থায় না রাইট। থাকবার সো কারণেই সো 75-এর মতো ঘটনাও তো ঘটে গেল। সো এই তো হ্যাঁ, সো সো 5ই আগস্টের সময় এত বড় চক্রান্ত হলো, তাহলে আমার দলের এই যে ইন্টেলিজেন্স, এই যে গোয়েন্দার যে একটা সক্ষমতা, সেটা কি ছিল? যেহেতু আমি দায়িত্বে ছিলাম না, আমি বলতে পারি না, কিন্তু বলতে পারি যে ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে। তা আমি সব যদি ভালো চালাই, তাহলে ফেলিয়ারটা হলো কিভাবে? জি। আরেকটু সরাসরি দু একটা প্রশ্নে আসি, শেষের দিকে চলে আসছি, একটু আসি যে নানান রকম দুর্নীতি অনিয়মের বিষয়ে তো কথা আপনিও বলছেন একদম, মানে দেখছিলাম প্রথম একটি দুর্নীতির মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও, এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহকারে বিভিন্ন প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতি একটা অভিযোগ উঠছে, এবং প্রাথমিক সত্যতা পেয়েছে বলে দুর্নীতি দমন কমিশনের বরাত গণমাধ্যমে সেই খবরগুলো আসছে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? তার যে মানে শেখ রেহানা, শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ সিদ্দিক, যিনি ব্রিটিশ এমপি এবং মন্ত্রী, তিনিও তার বিরুদ্ধে অনেক অভিযোগ, যুক্তরাজ্যেও তার একটা পরিণাম বা একটা বহিষ্কারের দিকে এগিয়ে যাচ্ছে, প্রক্রিয়া একটা চলছে, অভিযোগ উঠছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, আসলে একটু আমাকে এভাবে আসতে হবে, যেটা সততার শক্তি একটু বলতে হবে। হ্যাঁ, আমার বাবা জনাব এইচ.এন. আশিকুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের গত 32 বছর ধরে কোষাধ্যক্ষ, এবং আপনি জানেন যে 1/11-এর সময় বাংলাদেশ আওয়ামী লীগ তথা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীকে দলীয় হিসাব নিকাশকে কেন্দ্র করে কোন রকম কোনো মামলা বা অভিযোগ কেউ দিতে পারেন নাই।
এবং তখন প্রথম আলো সহ অনেক বড় বড় পত্রিকায় সপক্ষে লিখেছেন যে এটা একটা আশ্চর্য ব্যাপার যে চারিদিকে এত অভিযোগ এত কিছু, কিন্তু দলীয় ফোরামে এত কোটি কোটি টাকার চাঁদা বা দলের যে সম্পদ ব্যবস্থাপনা সবকিছু থাকার পরেও এখানে কোনো অভিযোগের কোনো সুযোগ নাই। এবং হ্যাঁ, পরিলক্ষিত হয় যে এই যে 5ই আগস্টের পরও এখনো নির্বাচন কমিশন, দুদক বা সরকারের কোন এজেন্সি বাংলাদেশ আওয়ামী লীগের হিসাব নিকাশ রাখার ক্ষেত্রে কোন রকম কোনো অভিযোগ তুলতে পারেন নাই, ইনশাল্লাহ পারবেন না। এটা আমি বলছি এই কারণে যে দলের হিসাব যেমন একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক আছে, জননেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত হিসাবও কিন্তু একেবারেই পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক আছে। আই এম সারপ্রাইজ যে এত ব্যস্ততার ভিতরে কিভাবে তিনি এটা করেন, বাট শি ইজ ভেরি মেটিকুলাস। তার কোনো ইনকাম ট্যাক্সের রিটার্ন, কোনো জায়গায় কোনো বকেয়া, কোনো বাকি কিচ্ছু নাই, এবং তার কোথায় কি সম্পদের ডিক্লারেশন একদম পরিষ্কার। আমি ওনার কথাটা বলার পরে এখন একটা ভিন্ন পর্যায়ে যেতে চাই। অন্য আর যাদের ব্যাপারে অভিযোগ আসছে তাদের এখন সময় এসেছে জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করার জন্য তাদের ব্যক্তিগত সম্পদ, তার কি স্থিতি কি অবস্থান, এটা ওই সব দেশে ডিক্লারেশন দেওয়ার ব্যবস্থা আছে, সেই ডিক্লারেশন দেওয়া। তাহলেই মানুষ আর এটা নিয়ে কথা বলতে পারবে না। তাদের উচিত আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যাতে এই দায়ভার নিতে হয়, ওনারা ওনাদের মতো করে ওনাদের সম্পদের যে ডিক্লারেশন সেগুলো দিয়ে আসবেন, এবং যেই দেশে দিচ্ছেন সেই দেশের এজেন্সিগুলোই এগুলো পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে বলবেন যে এই ডিক্লারেশন ঠিক আছে কিনা। আপনাকে ধন্যবাদ। জি, টিউলিপ সিদ্দিকের বক্তব্য দেখা যাচ্ছে যে তিনি বলছেন যে তদন্ত হোক এবং প্রকৃত বিষয়টা উঠে আসুক। তিনিও এই বিষয়টি বলছেন, কিন্তু আমাদের দেশের যে তথ্য আসছে গণমাধ্যমে তাতে আসলে নানান রকম অভিযোগ এসেই যাচ্ছে। যাই হোক, দেখা যাক এই বিষয়গুলো আসলে কোথায় যায়, তখন নিশ্চয়ই এখন একটা ভাই বিতর্ক। আমাদের জন্য তো এটা গর্বের বিষয় ছিল যে একজন বাঙালি জাতির বাঙালি মেয়ে, বঙ্গবন্ধুর নাতনি, 7 সমুদ্র 13 নদীর ওপারে এমপি হচ্ছেন, মন্ত্রী হচ্ছেন, একটা ভালো লাগা প্রাপ্তি অর্জনের জায়গা ছিল। এখন কারো অনিষ্ট হোক সেটা তো আমরা চাই না, কিন্তু ব্রিটিশ রাজনীতি আসলে আমার জন্য বিবেচ্য বিষয় নয়। আর 2 নাম্বার হলো যে আমি শুধু একটা কথাই আপনার অনুষ্ঠানের শেষে বলতে চাই, বাঙালি জাতির মানুষ খুব নরম মনের মানুষ। আমার পরিবারই তো আমার সাথে রাগ করবে, আমাকে শাসন করবে, আমার সাথে ঝগড়া করবে, কিন্তু এই যে আমার হাত, এই হাতটা প্রসারিত করে আমি হাতটা ধরে যদি বলতে পারি একবার, যে আই ওয়ান্ট টু সার্ভ ইউ, আমি আপনার, আমি আপনার পাশে থাকতে চাই, আমি বিশ্বাস করি কেউ আমাদেরকে ফেলে দিবে না। দেখা যাক আপনাদের এই আপনার এই বক্তব্যকে আপনার দল ওন করে কিনা, আর আপনার দলের বক্তব্য দেশের মানুষ সেটি গ্রহণ করে কিনা। একটা বিষয় দেখছিলাম যে মার্চের মধ্যেই ফিরবেন, দেশে ফিরবেন শেখ হাসিনা, এমনটি বলছেন আপনাদের দলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। মানে এই বিষয়ে আপনার কাছে কি কোনো বার্তা আছে? তার কাছ থেকেই শুধুমাত্র এটি শুনেছি। কিভাবে ফিরবেন তিনি, ফিরলে এখন যেই বাস্তবতা? এটা তো আমি বলতে পারি না, তবে অবশ্যই নেত্রী ফিরবেন না কেন, আমি মেকানিজমটা তো জানি না। আচ্ছা, মানে এর বিষয়ে আপনাদের ভেতর এটা কোনো... কি হ্যাঁ, এটা কি নাদিল সাহেব জানে নাকি? উনি তো একটা টাইম ফ্রেম দিচ্ছেন মার্চের মধ্যে। তাহলে তো ওনাকেই তো আপনাকে শেষ করতে হবে যে উনি কিভাবে দিচ্ছেন টাইম ফ্রেম, বা আচ্ছা, মার্চ কেন, আমি তো মনে করি জানুয়ারি তো আসতে পারে। দেশটা তো আমি যেমন দেশের নাগরিক, উনি দেশের নাগরিক, দেশের প্রধানমন্ত্রী ছিলেন, উনি দেশের সর্ববৃহৎ দলের উনি সভাপতি, উনি জাতির জনকের কন্যা। এটা তো মানে আমার জন্য তো টাইম ফ্রেম ইম্পর্টেন্ট না, আমার জন্য আওয়ামী লীগ রাজনীতি করবে, উনি উনি এই দলের নেতা, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার। সেটা তো আগামীকালকে হতে পারে। কিন্তু আসলে কিন্তু সেই বাস্তবতাটা কি আছে? আমরা আপনিই আমরা বলছিলেন। আমরা ফিরবো, আমরা রাজনীতি করব, সবকিছু সত্য, কিন্তু প্রতিটা জিনিসই হতে হবে আমাদের নিজস্ব সক্ষমতায়। কেউ আমাদেরকে বসিয়ে দিবে, কেউ আমাদের জন্য করে দিবে, এই দিকে যদি আমরা তাকিয়ে থাকি তাহলে যেটা হবে যে আমরা আরো ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হব। অর্থাৎ অর্থাৎ যাকে নিয়ে বিতর্ক আছে বা যাকে বলা হচ্ছে যে তিনি অনিষ্ট করছেন, তাকে যদি আপনি আবার চাপায় দেন রাজনীতিতে, তাতে সে আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, তাহলে তো ভালোর থেকে আরো বেশি খারাপ হবে।
সুতরাং এখানে অনেক বিবেচনার বিষয় আছে। অবশ্যই আমরা ফিরবো, রাজনীতি হবে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব হবে, কিন্তু সেই রাজনীতি হবে দীর্ঘমেয়াদী, চিরকালে, পারপেচুয়াল। এখন আমি যদি এমন কিছু করি যে আরো তীব্রভাবে আমি হলাম পরবর্তীতে, সেটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হচ্ছে না। জি, দেখা যাক রাশিদ রহমান, মানে এই বিষয়গুলো স্পষ্ট না, তো তবে কি হবে? তবে একটা জিনিস পরিষ্কার করতে হবে, সেটা হচ্ছে জেন জি এবং মিলেনিয়াল যারা আছেন তাদের আবেদন করে এরকম নেতা ছাড়া আধুনিক রাজনীতি দাঁড়া করানো খুব কঠিন হবে। জেনজিরা খুব অন্যভাবে চিন্তা করে, মিলেনিয়ালরাও একটু অন্যভাবে চিন্তা করে, এবং মনে রাখতে হবে যে কোরআন মানে somebody is knocking at the door and what is that? যার বয়স গতকালকে 17 ছিল, আজকে তার বয়স 18। সো প্রতিনিয়ত একটা করে কিন্তু নতুন জেনারেশন ইজ অ্যাডিং আপ। সো আমি এজ এ পলিটিক্যাল ফোর্স অর এজ এ পলিটিক্যাল পার্টি, what I am doing or what I'm going to do to conquer the hearts and minds of these people, of these young men and women, সেই প্রশ্নটা if we don't make under that circumstances, political future would become uncertain. অর্থাৎ আমার চুল পেকে গেছে, আমার দাড়ি পেকে গেছে, বাট আই ক্যানট সাকাম টু ইট, আই হ্যাভ টু রিমেইন এ ইয়াং পার্সন। এবং সেটার জন্য আমাকে নতুন প্রজন্মকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, তার সাথে আমার মিথস্ক্রিয়া কিভাবে বাড়বে সেই জায়গাটা আমাকে খুঁজে ফিরতে হবে।